বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। কলাগড় থানা কর্তৃক আয়োজিত আজকের এই মতদানী সভার সম্মানিত সভাপতি অফিসার ইনচার্জ কলাগড় থানা, উপস্থিত রয়েছেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ সজীব খান, আমার সহকর্মী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, আর উপস্থিত রয়েছেন বিএনপি এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত জনসাধারণ, সম্মানিত এলাকাবাসী এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত আপনাদেরকে কাছে পেয়ে। আমি পুলিশ সুপার হিসেবে গত 9 সেপ্টেম্বর এই সাতক্ষীরা জেলায় যোগদান করেছি। আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আমাদেরকে পুলিশ সুপার হিসেবে প্রেরণ করা হয়েছে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপট এবং 5ই আগস্ট পূর্ববর্তী প্রেক্ষাপট দুটো ভিন্ন প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটকে বিবেচনা করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে। তারই একটি প্রক্রিয়ার অংশ পুলিশ সুপার সাতক্ষীরা, জেলা প্রশাসক সাতক্ষীরা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যাপক কিছু পরিবর্তন হয়েছে। আমরা চাই বৈষম্য মুক্ত, আমরা চাই বিভেদহীন, আমরা চাই সুশৃঙ্খল একটি দেশ, সুশৃঙ্খল একটি জনপদ, যে জনপদে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আমরা তো এরকমই কিছু চাই নাকি? সেটা তৈরি করার জন্য, সেই অধ্যায় তৈরি করার জন্য প্রধান ভূমিকা পালন করে রাজনৈতিক নেতৃবৃন্দ। কোন দেশে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ ভালো থাকে, যা তারা হলো দেশ পরিচালনা করে, তারা রাষ্ট্র পরিচালনা করে, তারা এক একটা এলাকার পরিচালনা করে, তাদের পরিচালনার মাধ্যমে পরিচালিত হয় রাষ্ট্রের কর্মচারী। আমরা হলাম রাষ্ট্রের কর্মচারী। আমি নিজেরা এই রাষ্ট্রের একজন কর্মচারী, আমি একজন সেবক। আর রাষ্ট্রে যারা পরিচালনাকারী হবেন তাদের প্রজ্ঞা, তাদের নেতৃত্ব, তাদের বিচারিক ক্ষমতা, তাদের ন্যায়পরায়ণতা, তাদের সঠিক সিদ্ধান্ত একটি রাষ্ট্রকে বহু উন্নতির শিখরে নিয়ে যায়। আমরা অত্যন্ত দুর্ভাগা, বিভিন্ন কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীর যারা সদস্য রয়েছে আমরা বিভিন্ন সময়ে সেই অবস্থান থেকে বিচ্যুত হয়ে যায় এই পরিচালনার ভুলের কারণে। আমরা পুলিশ বাহিনীর সদস্য, যে সদস্যরা স্বাধীনতার প্রথম প্রহরে রক্ত দিয়েছিল রাজারবাগে, সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা প্রথম সশস্ত্র ভাবে প্রতিরোধ করেছিল, সেই পুলিশ বাহিনী রাজারবাগ যখন আক্রান্ত হয় 1200-র বেশি পুলিশ সদস্য এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। এই পুলিশ বাহিনী পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু দরকার হলো জনসাধারণের সহযোগিতা। জনসাধারণের সহযোগিতা যদি থাকে তাহলে পুলিশ বাহিনী অনেক কিছু করে ফেলতে পারে। আমরা ইউএন পিসকিপার হিসেবে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাই ইউএন পিসকিপিং মিশন কাজ করার জন্য। সেখানে কিন্তু আমাদের ভূয়সী প্রশংসা করে। আমরা এই দেশের মানুষ, কিন্তু বিদেশে যে অনেক সম্মানিত হই, কিন্তু এদেশে যখন আমরা আইন প্রয়োগ করতে যাই তখন আইন প্রয়োগ আমরা ঠিক মতো করতে পারি না। নিশ্চয়ই তারও কিছু কারণ রয়েছে, আপনারা তা নিশ্চয় জানেন। তো আমরা মনে করি নতুন প্রেক্ষাপটে সমস্ত বিষয় যেটা আমাদের ভুল হয়েছে, আমাদের অনেক ভুল হয়েছে, অপেশাদার কার্যক্রম হয়েছে, আমরা পেশাদারিত্বের সাথে কাজ করতে পারি না, তারও কিছু কারণ রয়েছে। তো এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি আমরা যেন পেশাদারিত্বের সাথে আমরা কার্যক্রম পরিচালনা করি, আমরা যেন সেবক হতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। আমি প্রত্যেক এই সাতক্ষীরা জেলার প্রত্যেক থানার অফিসার ইনচার্জ সহ আমার প্রত্যেক ফোর্সকে বলা রয়েছে এটুকু, প্রথমত জনগণের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। প্রত্যেক মানুষ সবাই সবকিছু সমান বোঝে, ঠিক বিষয়টা এমন নয়। কোন বিষয়টা জিডি হবে, কোন বিষয়টা মামলা হবে, কোনটা কোর্টে মামলা করতে হবে, অনেকের হয়তো ভালো ধারণা নেই। আমি অফিসার ইনচার্জ সহ প্রত্যেক পুলিশ সদস্য যারা রয়েছে
তাদেরকে প্রথমত এই কথাটি বলি যে প্রথমত আপনারা ভালো ব্যবহার করবেন জনসাধারণের সাথে, কারণ তারা তো আপনার ভাই, তারা আপনার চাচা, তারা আপনার এলাকায় হলে যেরকম হয়তো আপনার পরিবারের ক্ষেত্রে যেরকম হতো, ঠিক অন্য যেখানে আপনি কর্মরত হন না কেন। আমার বাড়ি গাজীপুর, আমি এখন সাতক্ষীরাতে রয়েছি। আমার অধীন যে সমস্ত থানা রয়েছে এবং এখানকার মানুষ রয়েছে, তাদের আমি যদি মনে করি গার্ডিয়ান, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার রয়েছে। অর্থাৎ তাদের সঠিক পরামর্শ আমি সমস্ত কিছু যে করতে পারবো হয়তো ঠিক এমনটি নয়। কোন কোন ক্ষেত্রে আমি ভালো পরামর্শ দিব যে এই কাজটি এই জায়গায় হয়, আমরা যেন তাদেরকে দূর দূর করে না তাড়িয়ে দেই, কারণ তাদের মাধ্যমেই আমরা এখানে বসেছি। এদেশের যার স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, সেই রক্তকে তো আমরা অস্বীকার করতে পারি না। 5ই আগস্টে যারা রক্ত দিয়েছে ছাত্র জনতা, তাদের রক্তকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা যদি এটুকু মনে করি, আমরা একটা সমৃদ্ধ দেশ গড়ব, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং আপনারা সবাই জানেন 5ই আগস্ট পরবর্তীতে যখন পুলিশ ছিল না, কয়েকদিন কাজ করেনি, তখন আমাদের জীবন কত দুর্বিষহ হয়ে গিয়েছিল। ইভেন আমার জীবন, কারণ আমি তো সাধারণ একজন মানুষ, শুধুমাত্র পুলিশের ট্রেনিং নিয়েছি, পুলিশ হয়েছি, এই কারণে হয়তো মনে করি যে আমার কিছু হবে না, কিন্তু বাস্তবে কি তাই? এই পুলিশে সার্ভিস করতে গিয়ে আমরা দিনে এবং রাতে ব্যস্ত থাকি। রাত 2টা, 3টা, 4টা, বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। অফিসার ইনচার্জ ঘুমাতে পারে না, হয়তো শেষ রাতের দিকে একটু ঘুমাতে যায়, তার হয়তো ঘুম থেকে উঠতে উঠতে 9টা এরকম বেজে যায়। কারণ প্রত্যেকে আমরা চেষ্টা করি যে আমরা পুলিশ সীমিত আর জনসাধারণ বেশি। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেই ভালো কাজগুলো করি। আপনারা প্রত্যেকে সহযোগিতা করেন বলে আমরা ভালো কাজ করি। যেমন এখানে একজন রাজনৈতিক নেতা বললেন যে কোন একটা ক্যাম্পে কোন পুলিশ সদস্য দীর্ঘ সময় যদি থাকে তাহলে না রাখাই ভালো। আমরা অবশ্যই আজকে এখানে আসার অন্যতম একটি বিষয় হলো আপনারা কি ভাবছেন, আমরা কি ভাবছি। আপনারা আমাদেরকে দেখবেন, আমরা আপনাদেরকে দেখব। আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন, আপনারা আমাদেরকে মূল্যায়ন করে আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে বা আমাদের কাছে দেখা সাক্ষাতের মাধ্যমে, এটা দ্বিপাক্ষিক। আমরা আমাদের জায়গা থেকে কি করছি আমরা হয়তো বুঝতে পারি না, আমাদের ভুল ভ্রান্তি গুলো আরেকজন হয়তো বুঝতে পারে। তো আমি চাইবো আমাদের ভুল ভ্রান্তি গুলো প্রত্যেকের, আমার যে সমস্ত পুলিশ সদস্য এখানে কর্মরত রয়েছে কলারোয়া থানায়, যেহেতু আমি এখন কলারোয়াতে আছি, শুধু কলারোয়ার কথা বলবো, যদি দেখেন কেউ কোনো বিচ্যুতিমূলক ডেভিয়েশন অসৎ কর্মে লিপ্ত, তাহলে অবশ্যই বিষয়গুলো আমার কাছে বা আমাদের কাছে গোচরীভূত করবেন, আমাদেরকে অবহিত করবেন, আমরা তাদের প্রতি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব। অপেশাদার কোনো কার্যক্রমকে আমরা সমর্থন করি না। আমরা চাই আমরা যে পেশাতে আছি এইখান থেকে মানব সেবা করার এক অসম্ভব, মানে আমরা কিছু কাজ করে দেখাতে পারবো, মানব সেবা আমরা করতে পারি দিনে এবং রাতে। যেহেতু সবসময় আমরা কাজ করি, আমরা পারি যে মানুষের জীবনকে সুন্দর করতে। যেমন একজন মসজিদের ইমাম সাহেব যে কথাগুলো বলেন, আর বাস্তবে আমরা দেখি এর বাস্তব রূপটা আমরা দেখি যে একজন মানুষ কিভাবে খুন করে, একজন মানুষ কিভাবে প্রতারণা করে, একজন মানুষ কিভাবে তার বৃদ্ধ অসহায় মাতা পিতাকে সে দেখভাল করে না। বাস্তবে আমরা দেখি যে ধর্মের সাথে অধর্ম কতটুকু জড়িত রয়েছে, এটা আমরা আইন প্রয়োগ করতে গিয়ে দেখি। একজন মানুষ কিভাবে মিথ্যা কথা বলে, এই বাস্তব বিষয়গুলো আমরা এই পুলিশিং এর মাধ্যমে দেখতে পাই। তো আমি আশা করব এই থানাতে যেন কেউ মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা জনসাধারণ হিসেবে আপনারাও যেন এগুলো না দেন। আপনার প্রতিবেশী যে অন্যায় করেছে তার প্রতি আপনি মামলা দিবেন, যে জুলুম করেছে তার প্রতি মামলা দিবেন, যে নির্যাতনকারী তার প্রতি মামলা দিবেন, যে নিষিদ্ধ সংগঠন রয়েছে, যারা অত্যাচারী ছিল, যারা বিভিন্ন রকম স্বৈরাচারী ভূমিকা পালন করেছে, তাদের প্রতি আপনারা মামলা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে জড়িত করে নিরীহ সাধারণ মানুষকে মামলা দিয়ে অনেকে হয়রানি করছেন। ইভেন এমন কিছু পুলিশ রয়েছে যারা এই সমস্ত ঘটনার সাথে ছিল না, তাদেরকেও মামলার আসামি করে কেউ কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টাকেও আমরা ঠিক সমর্থন করব না, ঠিক কিনা? তো কারা এই মামলাগুলো দিচ্ছে? আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই বিষয়গুলো বুঝেন। কারণ আপনি যদি চান যে আমার মাধ্যমে ভালো সেবা নিতে, তাহলে আমাকেও আমার পাশে এসে আপনাকেও দাঁড়াতে হবে। আমি যদি মামলা হামলা শিকার হয়ে যায়, একজন পুলিশ সদস্য যদি রাস্তায়
অপমান অপদস্থের শিকার হয়ে যায়, সে তো ভালো সার্ভিস দিতে পারবে না। তো তাকে উৎসাহিত করেন, আপনার পাশে যে পুলিশ রয়েছে তার কি সমস্যা রয়েছে তাদের কথা আপনারা দেখেন, তারা এই সমাজের বাইরের কেউ না, তারাও আপনার ভাই বা আপনার সম্পর্কে কেউ হবে। এটা আমরা বাংলাদেশেরই মানুষ, আমাদের সমস্যাগুলো আপনারা দেখবেন। আর আমরা যদি জুলুমবাজ হয়ে থাকি, নির্যাতনকারী হয়ে থাকি, তাহলে অবশ্যই সেটি আপনারা আমাদের কাছে তুলে ধরবেন। আমরা কোনো অন্যায়কারীকে ছাড় দেব না, সেটা আমার ডিপার্টমেন্টের হোক, যে কেউ হোক। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাতক্ষীরা জেলাতে ট্রেনি পুলিশ, ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে একটা নিয়োগ হয়েছে। গতকাল আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করেছি 58 জনকে। কোন ধরনের কোন আর্থিক যেন কেউ লেনদেন না করে, বারবার বলে যাচ্ছি, কোন টাকা পয়সা ছাড়া চাকরি হবে, যারা যোগ্য, যারা মেধাবী তাদের। আমরা এটা করেছি। আমি জানি না কেউ কোনোভাবে আর্থিকভাবে লেনদেন করেছেন কিনা। আমরা কিন্তু কোন ধরনের আর্থিক লেনদেনের সাথে যুক্ত নই। এটা শুরু থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল 29 অক্টোবর। সেই 29 অক্টোবরের আগে থেকে আমরা মাইকিং করে বিভিন্ন জায়গায় প্রচারণা করেছিলাম যে কেউ কোন ধরনের আর্থিকভাবে লেনদেন করবেন না, এবং এটা শেষ পর্যন্ত কোন আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে লেনদেন করে কোনো চাকরিটা হয়নি। কেউ যদি করে থাকে ব্যক্তিগত দায় তাদের, আমাদের কোনো দায় নেই, কারণ আমরা এটা প্রকাশ্যে বলতে চাই। এই জন্য যে বাংলাদেশে যতগুলো চাকরি এখন হচ্ছে, এই কনস্টেবল পদে যে নিয়োগ হচ্ছে তারা অত্যন্ত যোগ্য এবং দক্ষ। এখন পরিচালনার দায়িত্ব হলো এই রাষ্ট্রের। রাষ্ট্র তাদেরকে কিভাবে পরিচালিত করবে, রাষ্ট্র যদি তাদেরকে সঠিক পথে পরিচালিত করে তাহলে তারা সঠিকভাবে পরিচালিত হবে। এই জন্য রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি আশা করব প্রত্যেকের পাশে থেকে সেই কাজগুলো নৈতিকভাবে যেগুলো সমর্থনযোগ্য সেগুলো যেন থাকে। আর সেই সাথে আমি বলে যাচ্ছি, এই এলাকায় যেন কোনো দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রম যারা করে, সন্ত্রাসী, আমরা কিন্তু তাদেরকে কোনো ছাড় দিব না। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিব। আমরা যে কতদিন বা আমি যে কতদিন এখানে থাকবো, আমি কোনো অন্যায়কারীর সাথে কোনো আপোষ করবো না, একদম আপোষ করবো না। কারণ আমাদের জীবনের প্রাপ্তি অনেক, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সম্মানিত করেছে, অনেক সম্মানিত করেছে। একটা জেলা পুলিশ সুপার হিসেবে আমাদেরকে প্রদান দিয়েছে, এই রাষ্ট্র আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদের এর চেয়ে অনেক বেশি কিছু প্রাপ্তি খুব বেশি প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি মানুষের ভালোবাসা। সৃষ্টিকর্তা যদি সহায় থাকে, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আগামী দিনে এই সাতক্ষীরাবাসীকে একটি সুন্দর জেলা হিসেবে উপহার দিতে চাই। এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সাতক্ষীরা জেলাকে আমরা মডেল জেলা হিসেবে ঘোষণা করতে চাই। আপনারা যদি সকলের সাথে থাকেন। আর আপনাদেরকে আমি অনেক ভালো হিসেবে জানি, আমার এই এলাকায় এইটা প্রথম আগমন। আপনাদেরকে পেয়ে আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কথা অনেক সুন্দর, আপনারা অনেক প্রাজ্ঞ, অভিজ্ঞ, অনেক বিষয় আপনারা ভালো জানেন। এবং আজকের পরবর্তী যে কোনো সময়ে আমরা যেন ভালো সংবাদ শুনতে পাই। ছোটখাটো কোনো সমস্যা যদি থেকে থাকে, থানা পর্যন্ত যেগুলো যাওয়ার মতো আছে সেই সমস্ত বিষয়গুলো গেলে মানুষ কিন্তু হয়রানির শিকার হবে না। ছোটখাটো বিষয় যেগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সমাধান করে দিতে পারেন। কারণ থানামুখী হয়ে গেলে, কোর্টমুখী হয়ে গেলে মানুষের কিন্তু অনেক অপচয় বাড়ে। আর সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, মাদক নির্মূলের জন্য আপনাদের সকলের প্রচেষ্টা গ্রহণ করা অত্যাবশ্যক। যেমন অনেকে বলেন আমরা আমাদের এলাকায় মাদক রয়েছে, কিন্তু মাদক নির্মূল কিভাবে হবে? প্রথমে বলেন পুলিশ করবে। আমি বলি যে মাদক নির্মূলের জন্য সকলের অংশগ্রহণ দরকার। মাদক নিয়ন্ত্রণ করার জন্য একটি অধিদপ্তর রয়েছে, তার নাম হলো মাদক নিয়ন্ত্রণ দপ্তর, অধিদপ্তর। তারা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এই মাদক কোন জায়গা থেকে আসে, দেশের বাইরে থেকেও আসে, অর্থাৎ সীমান্ত রক্ষী যারা রয়েছে তাদের কাজ রয়েছে। 3 নাম্বার বলতে পারেন পুলিশ। কিন্তু প্রথমে মানুষজন যেটা বলে, লোকজন যারা বলে তারা বলে যে পুলিশ। এটা নিয়ন্ত্রণ করার জন্য আরো দরকার, মসজিদে যারা ইমাম রয়েছেন তারাও কথা বলবেন যে এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যারা অভিভাবক রয়েছেন, যারা প্রত্যেক পরিবারের অভিভাবক, তারা তাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করবেন, তারা যেন সঠিক পথে পরিচালিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাজ রয়েছে। অর্থাৎ আপনারা আমরা সকলে মিলে যদি মনে করি এই সমাজ থেকে অপকর্ম, মাদক, এগুলো অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাচালানকারী বা স্মাগলিং,
এইগুলো আমরাকে নির্মূল করব, তাহলে আমাদের সকলের অংশগ্রহণ করা দরকার, ঠিক কিনা? আর যদি শুধুমাত্র কাউকে বলেন, কারণ সংখ্যার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এই মুহূর্তে 2,20,000-এর মতো সদস্য রয়েছে। 18 কোটি মানুষের জন্য 2,20,000 পুলিশ সদস্য কি যথেষ্ট? তার মানে কি এদেশের জনগণ এবং পুলিশ তারা একত্রে একযোগে যদি কাজ করে তাহলে কোনো অসাধ্য থাকবে না। এই সমাজে দুষ্ট লোকের সংখ্যা, সন্ত্রাসীর সংখ্যা খুবই নগণ্য, কিন্তু তারা সংগঠিত। আর ভালো মানুষের সংখ্যা বেশি, তারা পৃথক, বিচ্ছিন্ন। এই কারণে এই অস্ত্রধারী যারা রয়েছে আমাদেরকে সংবাদ দিন, আমরা তাদেরকে পর্যদস্ত করব, আমরা তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেব। কে মাদক বিক্রি করে তথ্য আমাদেরকে দিন, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আমরা এই কাজগুলো করে যাব। এখানে মানব পাচারের মতো কিছু ঘটনা ঘটে, বিশেষ করে কলরার সাথে সীমান্তের একটা সংযোগ রয়েছে। মানব পাচারকারী কারা রয়েছে তাদের কথা বলেন, যারা মানুষকে বিভিন্ন দেশে পাচার করে দেয়। কখনো কখনো দেখা যায় যে তারা ব্রুথেলে বিক্রি করে দেয়, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেই সমস্ত দেশে পাচার করে। এই সমস্ত পাচারকারী কারা রয়েছে তাদেরকে দেখুন, আমাদেরকে দেখান। যারা অল্প সময়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে, যাদের বৈধ কোনো আয় ইনকামের কোনো উৎস নেই, তারা কারা তাদেরকে চিহ্নিত করুন। আমাদেরকে বলেন যে এই লোক, তাদের কোনো ব্যবসা নেই, তারা কোনো বাণিজ্য করে না, তারা কোনো এমন কোনো ব্যবসার সাথে জড়িত যে ব্যবসায় অনেক 5 বছর আগে কিছু ছিল না, আর 5 বছর পরে তারা এই 20 কোটি টাকার মালিক হয়ে গেছে, 50 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদেরকে তথ্য দিন, আমরা তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করব, বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে করব, ব্যবস্থা গ্রহণ করব। সমাজে যারা নারী রয়েছে তারাও যেন কোনো হয়রানির শিকার না হয়, সেই দিকে আপনারা সকলেই দৃষ্টি দিবেন। আর সর্বোপরি আমি বলবো, শিক্ষার কোনো বিকল্প নেই। যারা ইদানিং শিক্ষা ব্যবস্থার একটা করুণ অবস্থা তৈরি হয়ে গেছে, ধস নেমে গিয়েছে, আপনারা সকলে যার যার সন্তান বা পরিবারে বা সমাজে শিক্ষার প্রতি সকলে সচেষ্ট থাকবেন, সকলেই ভালো নির্দেশনা দিবেন। ছেলে মেয়ে সন্ধ্যার পরে তারা যেন পড়ার টেবিলে বসে, তারা যেন মাদক সেবন থেকে দূরে থাকে, তারা যেন ডিসিপ্লিন লাইফ লিড করে, তাহলে আমরা এই সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো, আমরা সুন্দর দেশে আবির্ভূত হতে পারবো। আর আইন শৃঙ্খলার বিষয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, কোন ধরনের অন্যায় কার্যক্রম যদি আপনারা লক্ষ্য করেন, এখানে অফিসার বৈষম্য তৈরি করব না। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা সচেষ্ট থেকে আমরা ন্যায়পরায়ণের সাথে কাজ করব। আর বিভিন্ন সময়ে নাশকতার যে সমস্ত মামলা রয়েছে, এখানে রাজনৈতিক নেতা কথা বললেন যে মামলাগুলো রয়েছে, রাষ্ট্র নিশ্চয়ই বিষয়গুলো দেখছে। এই মামলাগুলোর বিষয়ে রাষ্ট্র থেকে অবশ্যই ইতিবাচক অবস্থানই থাকবে, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা সেই বিষয়টাকে আমরাও কথা বলবো, আর আপনাদের দিক থেকে আপনারাও কথা বলবেন। অবশ্যই তারা হতাশ হবেন না, অবশ্যই তারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত হবে না, এই আশা আমিও ব্যক্ত করি, সেই আশ্বস্ত আমি আপনাদেরকে দিচ্ছি। পরিশেষে আপনাদের সকলের সহযোগিতা চাই, পরিশেষে আপনাদের সকলের দোয়া চাই, সকলের ভালোবাসা চাই। আপনারা আমাদেরকে ভালো দেখবেন, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের সময় দেওয়ার জন্য। মঞ্চে যারা আছেন, মঞ্চের নিচে যারা আছেন, আমার দর্শক যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান সফল করার জন্য। আসসালামু আলাইকুম।